আমরা যে সমস্ত ভিডিও দেখেছিলাম, তাহলে ওই ছোট ছোট ভিডিওগুলোর মধ্যে সব থেকে প্রথম আমাদের যে ব্যাপারটা জানতে হবে সেটা হচ্ছে যে কেন কুণালবাবু বিধানসভায় বক্তব্য দেওয়ার সুযোগ পেলেন না। 2 নম্বরে জেনে নেব কেন মুখ্যমন্ত্রী নওশাদ সিদ্দিকীকে বেশি নাম্বার দিলেন। 3 নম্বরে জানবো বিধানসভায় উপস্থিত থাকলেই কি বিধায়করা বক্তব্য দিতে পারেন। 4-এ জেনে নেব বিধানসভায় স্পিকারের ভূমিকা। 5-এ জেনে নেব বিধানসভায় যে কোনো রাজনৈতিক দলের মুখ্য সচেতকের ভূমিকা কি থাকে, অর্থাৎ চিফ হুইপ যাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা। অর্থাৎ পশ্চিমবঙ্গের বিধানসভা বলতে যে কোনো রাজ্যেরই একটা বিধানসভা থাকে, যেখানে কি হয় আমাদের পশ্চিমবঙ্গে 294 জন বিজয়ী এমএলএ এখানে উপস্থিত হন এবং রাজ্যের স্টেট লিস্টে যে সমস্ত বিষয়বস্তু থাকে ওগুলা এখানে আলোচনা করা হয়। এবং এখানে 3 ধরনের অধিবেশন হয়ে থাকে। একটা হচ্ছে বাজেট অধিবেশনও হয়, ঠিক আছে, বাজেট অধিবেশন, আর বর্ষাকালীন অধিবেশন হয়ে থাকে, আর শীতকালীন অধিবেশন। 3 ধরনের অধিবেশন কিন্তু হয় এবং এই অধিবেশন চলাকালীন সব এমএলএ এখানে উপস্থিত হন। এছাড়াও যদি কোনো সময় কোনো বিশেষ আলোচনার দরকার হয় তখন কিন্তু চাইলে কিন্তু অধিবেশনের আহ্বান করতে হতে পারে এবং অধিবেশনে আহ্বান করলে সবাইকে কিন্তু তখন যেতে হয়। তাহলে কিন্তু এই পার্লামেন্টে বিধায়কদের কিন্তু 365 দিন যেতে হচ্ছে না, সচরাচর 3টা বাজেট চলাকালীন তখনই কিন্তু যেতে হয়। ঠিক, আচ্ছা এইখানে আমরা দেখে নেব। প্রথমে ছবি আছে গভর্নর, রাজ্যপাল আর.এন. রবি, ঠিক আছে, তারপরে স্পিকার রথীন্দ্রনাথ বোস, ঠিক আছে, উনিও কিন্তু একজন বিধায়ক। উনি কোথাকার বিধায়ক? কোচবিহার দক্ষিণের বিধায়ক। তারপরে লিডার অফ হাউস, চিফ মিনিস্টার। অর্থাৎ কি হয়, এই যে ওটা লিডার অফ হাউস মানে ওই লিডার অফ অপোজিশন বলা হয়। লিডার অফ হাউস মানে হচ্ছে দলনেতা। তাহলে এই যে পশ্চিমবঙ্গ সরকার চলছে, দলনেতাকে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী। কেন্দ্রের ক্ষেত্রে দলনেতা কিন্তু প্রধানমন্ত্রী হয়, শুভেন্দু অধিকারী। উনি তাহলে ভবানীপুর থেকে কিন্তু জয়লাভ করেছিলেন। উনি অ্যাকচুয়ালি দেখুন দুটো জায়গা থেকে জয়লাভ করেছে, ভবানীপুর আর নন্দীগ্রাম থেকেও। কিন্তু কি হয়, ভোটের আগে দুটো জায়গা থেকে জয়লাভ করা যায়, কিন্তু তারপরে কি হয়, নন্দীগ্রাম ছেড়ে তিনি চলে এসেছেন। ঠিক আছে, ইস্তফা দিতে হয়, যে কোনো জায়গায় ইস্তফা দিতে হয়। এই জিনিসটা আমরা 2 জায়গায় দেখেছিলাম। একটা হচ্ছে হুমায়ুন কবিরও 2 জায়গায় দাঁড়িয়েছিলেন, এক জায়গায় ইস্তফা দিয়েছেন। আর শুভেন্দু অধিকারী 2 জায়গায় দাঁড়িয়েছিলেন, এক জায়গায় ইস্তফা দিয়েছেন। এই যে গভর্নমেন্ট অফ চিফ হুইপ, যেটা আমরাকে মুখ্য সচেতক বলছি, কি আছেন? অম্লান ভাদুড়ি, উনি কোথাকার বিধায়ক? ইংলিশ বাজারের। আচ্ছা, লিডার অফ অপোজিশন ঋতব্রত ব্যানার্জি, ঠিক আছে। কারণ এইখানে দুটা তৃণমূলের মধ্যে ভেদাভেদ তৈরি হওয়ার জন্য ঋতব্রত ব্যানার্জির দিকে 65 জন এমএলএ ছিল, এই জন্য লিডার অফ অপোজিশন উনাকেই বর্তমান করা হয়েছে। ঠিক আছে, আর যদিও এটা এখন হাইকোর্টের বিচারাধীন যে প্রকৃত তৃণমূল কারা, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠতার জন্য স্পিকার লিডার অফ অপোজিশন ঋতব্রত ব্যানার্জিকে করেছে, উনি উলবেড়িয়া পূর্ব এর বিধায়ক। তারপরে ডেপুটি লিডার অফ দ্য অপোজিশন, অর্থাৎ উপবিরোধী দলনেতা, ঠিক আছে। এখানে উপবিরোধী নেতা করা হয়েছে 4 জনকে: জাভেদ খান, সন্দীপন সাহা, সাবিনা জাসমিন আর শিউলি সাহা, ঠিক আছে। আর এই যে অপোজিশন চিফ হুইপ, এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। আমরা আজকে ভিডিওর প্রথমেই বলেছি যে আমরা কি নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা তার মধ্যে একটা পয়েন্ট ছিল যে চিফ হুইপ স্পিকারের কাজ কি। তাহলে অপোজিশন চিফ হুইপ আছে আখারুজ্জামান, ঠিক আছে, উনি রঘুনাথগঞ্জের বিধায়ক, ঠিক আছে। তাহলে এই ইনারাই কিন্তু এই মানে বিধানসভার আমাদের যেটা প্রিফেস বলতে পারেন, যে এনারাই কিন্তু বিধানসভাটা পরিচালনা করছে। দলীয় নেতারাও আছে, মুখ্য বিরোধী দল নেতাও আছে। রেফারির কাজটা এই বিধানসভার ক্ষেত্রে যিনি করে থাকেন স্পিকার, এবং সংবিধান মানা হচ্ছে কিনা এই কাজটা করে থাকেন রাজ্যপাল আর.এন. রবি, ঠিক আছে। রাজ্যপাল বাদ দিয়ে এখানে সবাই কিন্তু পশ্চিমবঙ্গের বাসিন্দা, ঠিক আছে, এবং সবাই কিন্তু বিধায়ক। আমরা অনেক সময় মনে হয় যে স্পিকার পদটা হয়তো নিরপেক্ষ পদ না, স্পিকার নিরপেক্ষ একজনকেই করা হয় যাতে সবাইকে বলার সুযোগ দেয়, সবার কথা শুনে, ঠিক আছে। উনিও কিন্তু আহ কোথাও না কোথাওকার বিধায়ক, এখানে কোচবিহার দক্ষিণে। এবং আমরা আগের যে স্পিকার ছিল বিমান বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সরকারের আমলে, উনি কিন্তু বারুইপুরের বিধায়ক ছিলেন, ঠিক আছে। এরপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে, আমরা বিস্তারিত আলোচনা করব ধীরে ধীরে। আমরা আজকের যে ভিডিওর প্রথমে আমরা দেখিয়েছিলাম, এই যে আখারুজ্জামান বিরোধী দলের চিফ হুইপ, মুখ্য সচেতক, যখন তিনি বক্তব্য দিচ্ছিলেন তখন কিন্তু বেলেঘাটার তৃণমূল বিধায়ক, টিএমসিপির তৃণমূল বিধায়ক, ঠিক আছে, উনি কিন্তু গিয়ে করে বললেন যে আপনি আমার নামটা বাদ দিয়েছেন কেন, বা আমাকে আপনি বলার সুযোগ করে দিচ্ছেন না কেন। এই প্রশ্নের বিস্তারিত আলোচনা আমরা পরের এই এই ভিডিওটাতেই
এই এই প্রশ্নের আমরা বিস্তারিত আলোচনা এই ভিডিওর পরবর্তী পার্টগুলোতে আমরা দেখছি। আপনারা সঙ্গে থাকুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন। সর্বপ্রথম আমরা চলে আসি, আমরা জানি সবাই, প্রত্যেকেই জানি যে পশ্চিমবঙ্গের বিধানসভাতে আমরা দেখেছি 294টা সিট আছে। ঠিক আছে, 294টা সিটের মধ্যে বিজেপি 207টা, তৃণমূল আরবি মানে যারা হচ্ছে রিবেল ব্লক মানে বিরোধী যারা, ঋতব্রতর সঙ্গে যারা আছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে 65 জন, আর তৃণমূলে যারা আছেন ওরা হচ্ছে 15 জন, কংগ্রেসের 2 জন, সিপিআইএম এর একজন, আইএসএফ একজন, এজিইউপি একজন। ঠিক আছে, 292 জন হচ্ছে। তাহলে দুটা কি হল, তাহলে দুটা শুরু হচ্ছে, একটা হচ্ছে আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি দুটা জায়গা থেকে দাঁড়িয়েছিলেন, নন্দীগ্রাম ও ভবানী ভবন। ভবানী ভবন থেকে দাঁড়িয়েছিলেন তিনি, কিন্তু এইখান থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন, ইস্তফা দিয়েছেন। এখানে পুনরায় ভোট হবে, এখনো ওই জায়গাটা ভ্যাকেন্ট আছে। তাহলে এখানে একটা বিষয় জানার থাকে, কোনো জায়গায় পদ খালি হলো ওটা 6 মাসের মধ্যে নির্বাচন করতে হয়। ঠিক আছে, আরেকটা জায়গায় কোথায় আছে, এই যে এজিইউপি পার্টি, আম জনতা উন্নয়ন পার্টি, যেখানে হুমায়ুন কবিরও কিন্তু দু জায়গা থেকে দাঁড়িয়েছিল, একটা হচ্ছে নাওদা আর একটা হচ্ছে রেজিনগর। ঠিক আছে, তো উনি কিন্তু এখন নাওদার বিধায়ক এবং রেজিনগর থেকে কিন্তু ইস্তফা দিয়েছেন। ঠিক আছে, এই জন্য কি হচ্ছে, দুটা আসন কিন্তু খালি আছে। তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের এমএলএ সংখ্যা 292। ঠিক আছে, এখানে ওটা বিস্তারিত আমরা এখানে দেখিয়ে দিলাম যে দুটো সিট যে খালি, যেটা বললাম ওটাই এখানে দেখানো হয়েছে, দুটো সিট খালি, নন্দীগ্রাম আর রেজিনগর, এই দুটো জায়গা খালি হয়েছে। শুভেন্দু অধিকারী ওইখানে ভোটে দাঁড়িয়েছিলেন দুটো জায়গায়, ভবানী ভবন আর নন্দীগ্রাম, তাহলে এখানে আছেন, এইখানটা ইস্তফা দিয়েছেন। আর হুমায়ুন কবিরও তাই, রেজিনগরটা ইস্তফা দিয়েছেন। ঠিক আছে, আর নাওদাটাতে আছেন উনি। ঠিক আছে, আমরা ওটা লোকসভার ক্ষেত্রে দেখতে পারি। আমাদের যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি রায়বারেলি থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন, আবার কেরলের ওয়ানডে থেকেও ভোটে দাঁড়িয়েছিলেন, তারপরে তিনি ওয়ানডে থেকে কিন্তু ইস্তফা দিয়েছিলেন। আচ্ছা, এইখানে তাহলে আমরা একটা জিনিস দেখব, আমাদের যে আমরা দেখলাম 294টার আসন বিন্যাসটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট রাজনৈতিক দল হচ্ছে 6টা। এইখানে 6টা কেন, তাহলে এইখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, 7টা হওয়ার কথা, কিন্তু টিএমসি কে এখানে একটাই ধরা হয়েছে। কারণ কি, টিএমসি তে একজন আছে 65 জন, আর একটাতে আছে 15 জন। যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম হাইকোর্টে বা কোর্টে বিচারাধীন যে কারা প্রকৃত তৃণমূল আর কারা প্রকৃত তৃণমূল নয়। যেমন আমরা দেখেছি মহারাষ্ট্রে যখন দেখেছিলাম শিবসেনা, শিবসেনার দুটা দল বিভাজন হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম শিবসেনা, শিবসেনা একটাতে লেখা থাকতো ইউবিটি, আরেকটাতে লেখা থাকতো শিবসেনা, এটা হচ্ছে ইউবিটি উদ্ধব ঠাকরে, আরেকটা লেখা থাকতো ইকে একনাথ শিন্ডে। ঠিক আছে, তাহলে এরকম তৃণমূলেরও কোনো বিভাজন হয় না, নতুন কোনো প্রতীক তৈরি করেন, তাহলে এরকম একটা ব্যাপারের জন্য এখনো পর্যন্ত অফিসিয়ালি কিন্তু তৃণমূলকে বিধানসভায় একটা দল হিসেবে ঘোষণা করা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষমতাটা কিন্তু, যেহেতু মেজরিটি বেশি, হ্যাঁ, রিবেলিয়ান ব্লকের, বিরোধী ব্লকের যারা বিরোধিতা করছে, ঋতব্রত তৃণমূল যাদেরকে পরিচিত, ওরাকে কিন্তু ওরা ক্ষমতাটা এখানে প্রদর্শন করছে, স্বাভাবিক, তাদের 65টা বেশি হওয়ার জন্য। সেক্ষেত্রে তাহলে এখানে টোটাল 6টা রাজনৈতিক দল হচ্ছে। ঠিক আছে, এবং এইখানে সিপিআইএম, আইএসএফ, এজিইউপি, আম জনতা উন্নয়ন পার্টি, এজিইউপি, এখানে এজিপি। ঠিক আছে, আচ্ছা, বিধানসভার কার্যক্রম, তাহলে বিধানসভায় আমরা আগেই বলেছি বিধানসভা তিনটা সময় হয়, একটা হচ্ছে বাজেট অধিবেশন, বাজেট অধিবেশন, হুম, তারপরে বর্ষাকালীন অধিবেশন, বর্ষা অধিবেশন, আর শীত অধিবেশন। ঠিক আছে, তাহলে এই সময়গুলো তাহলে বিধানসভায় আলোচনা পর্ব চলে, তাহলে এই সময়গুলাতে চলে 10 দিন, 12 দিন, 15 দিন, যখন যেরকম। তাহলে বিধানসভার কার্যক্রমটা কি হয়, তাহলে সকাল 11টা থেকে 12টা পর্যন্ত চলে কোশ্চেন আওয়ার, এই সময় প্রশ্নোত্তর আলোচনা হয়। আর 12টা থেকে 1টা পর্যন্ত হয় জিরো আওয়ার, মানে রিসেন্টলি যে সমস্ত ঘটনা চলছে সেই ঘটনার উপর এখানে আলোচনা করা হয়ে থাকে, যেটাকে আমরা শূন্যকাল বলি। আচ্ছা, 1টা থেকে 2টো অবধি লাঞ্চ, দুপুরের খাওয়া দাওয়া থাকে, তারপরে 2টো থেকে 5টা অবধি হচ্ছে পরবর্তী পর্ব। এইটা কিন্তু পরবর্তীকালে এটা বাড়তেও পারে এবং সন্ধ্যা অবধিও চলে যায়, অনেক সময় রাত্রেও কিন্তু বিধানসভা বসতে পারে। ঠিক আছে, এটাই নিয়মের মধ্যে আছে, ওটা স্পিকার নির্ধারণ করে যে বিধানসভা কতক্ষণ চলবে, সচরাচর 5টা অবধি। ঠিক আছে,
এবং এমএলএদের থাকার জন্য কলকাতায় এমএলএ হোস্টেলেও থাকে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের। আচ্ছা, তাহলে প্রথমে যেটা কাজ করতে হয় এমএলএদেরকে গিয়ে, প্রথম যেটা কাজ করতে হয় সেটা হচ্ছে কি, প্রথমে কিন্তু উপস্থিত, মানে অ্যাটেন্ডেন্স, উপস্থিত উপস্থিত সই করতে হয়। ঠিক আছে, এইবারে তারপরে উপস্থিত সই করার পর যে এতজন উপস্থিত হলো, সংখ্যা নির্ধারণ হয়ে গেল, তারপরে স্পিকার এসে করে উনি যেটা করেন, উনি দেখেন যে কোরাম, কোরাম মানে কি, যে কোনো বিধানসভা লোকসভা যা টোটাল স্ট্রেংথ বা টোটাল যতগুলা সিট থাকে তার 1/10 শতাংশকে বলা হয় কোরাম বলা হয়। তাহলে এখানে হচ্ছে 294, আমাদের 29.4 মানে 30 জন। তাহলে 30 জন বিধায়ক যদি উপস্থিত থাকেন তবেই কিন্তু বিধানসভার যে কর্মসূচি আছে, দৈনিক কর্মসূচি, তাহলে কিন্তু চলতে শুরু হবে। আর যদি কোনোদিন হয়তো বিধায়ক 20 জন উপস্থিত হয়েছেন, সেদিন কিন্তু বিধানসভার কর্মসূচি বন্ধ থাকবে, মুলতবি থাকবে, যাতে যেটাকে আমরা সাংবিধানিক পরিভাষায় বলা হয়। ঠিক আছে, তাহলে আমি কোনো একদিনের একটা মানে উদাহরণ দিয়ে বোঝাবার জন্য এই বিষয়টা আমি আনলাম। তাহলে কোনো একদিন আমি দেখতে পাচ্ছি বিধানসভাতে বিজেপি বিধায়ক 25 জন, টিএমসি বিধায়ক 20 জন, কংগ্রেস 2 জন, সিপিআইএম 1 জন, আইএসএফ 1 জন, এজিইউপি 1 জন, মানে 50 জন বিধায়ক উপস্থিত হয়েছেন। কোরামের 30 জনের থেকে বেশি, তার মানে তাহলে দেখা গেল 50 জন উপস্থিত হয়েছেন মানে কি বিধানসভা চালু করা যেতে পারে। বিধান এইবারে হয়তো দেখা গেল কোশ্চেন আওয়ার, জিরো আওয়ারের পরে স্পিকার দেখলেন যে আজকে 113 মিনিট মতো আমি আলোচনা করার জন্য আমি সুযোগ দিতে পারি, 113 মিনিট। ঠিক আছে, তাহলে এখানে 113 মিনিট যদি আলোচনা করার জন্য সুযোগ দেওয়া যায়, ঠিক আছে, তাহলে 113 মিনিটের মধ্যে তখন এইখানটায় দেখুন লোক সংখ্যা অনুপাতে কিন্তু স্পিকার টাইমটা নির্ধারণ করে দেন, লোক সংখ্যা অনুপাতে। ঠিক আছে, তাহলে এখানে টাইমটা 113 মিনিট, তাহলে বিজেপি বিধায়ক 25 জনের জন্য 50 মিনিট। ঠিক আছে, টিএমসি 20 জনের জন্য 40 মিনিট। আচ্ছা, কংগ্রেস 2 জনের জন্য এখানে দিচ্ছে 8 মিনিট, সিপিএম এর একজনের জন্য 5 মিনিট, আইএসএফ এর একজনের জন্য 5 মিনিট, আর এজিইউপি একজনের জন্য 5 মিনিট। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে দেখা কি যাচ্ছে, কংগ্রেসের যেহেতু 2 জন আছে 8 মিনিট, তাহলে দুজনেই বক্তব্য দিতে পারবেন 4 মিনিট করে। সিপিআইএম একজনের 5 মিনিট, একজনেই দিতে পারবেন। আইএসএফ একজনের 5 মিনিট, একজনেই দিতে পারেন। এজিইউপি একজনেই 5 মিনিট দিতে পারবেন। ঠিক আছে, এইখানে আমরা জানি যেহেতু নওশাদ সিদ্দিকী আইএসএফ এর নেতা ছিলেন, এই জন্য যেহেতু উনি একমাত্র বিধায়ক, তাহলে উনিই মুখ্য সচেতক, উনিই এমএলএ। ঠিক আছে, উনি উনি কিন্তু উনার রাজনৈতিক দলের দলনেতা। তাহলে ওই জন্য উনি বক্তব্য প্রত্যেক দিন দেওয়ার সুযোগ পেতেন। এই জন্যই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী এই ব্যাপারে এগিয়ে এগিয়ে থাকার কারণ হচ্ছে এইটাই যে যিনি বেশিরভাগ দিন উপস্থিতও থাকেন এবং উপস্থিত থাকলেই বক্তব্য দেওয়ার সুযোগ পান, যেখানে অন্য রাজনৈতিক দলের এমএলএরা, আমি যদি বলি এই যে নির্বাচন, এখানে 25 জনের 50 মিনিট, 20 জনের 40 মিনিট, এরা কিন্তু বক্তব্য দেওয়ার সবাই কিন্তু সুযোগ পাবে না। তাহলে আমি যদি এইখানটায় ধরি যে 25 জনের মধ্যে বিজেপির 25 জনের মধ্যে 50 মিনিট যদি হয়, বিজেপির 25 জনের মধ্যে যদি 50 মিনিট হয়, বিজেপিতে আমি দেখতে পাচ্ছি 25 জনের মধ্যে 25 জনের 50 মিনিট, তাহলে প্রত্যেকের 2 মিনিট করে, তাহলে এরকম তো বক্তব্য দেওয়া সম্ভব না, একটা মোটামুটি 3-4 মিনিট রাখতে হয়। তাহলে ওইখানে 25 জনের মধ্যে 10 জনের তালিকা তৈরি করে স্পিকারের কাছে জমা দেন মুখ্য সচেতক, চিফ হুইপ যেটাকে আমরা বলি, মুখ্য সচেতক, চিফ হুইপ। ঠিক আছে, জমা দেন কতজন, 10 জনের নাম জমা দেন, এবং প্রত্যেকে ক মিনিট করে বক্তব্য দেবেন, 5 মিনিট করে বক্তব্য দেবেন। এবং এখানে বাকি তাহলে কতজন থাকছে, 25 জনের মধ্যে 10 জন বক্তব্য দিলে 15 জন বাকি থাকছে। তাহলে আপনি শাসক দলের এমএলএ হয়েও কিন্তু সব দিন বক্তব্য দেওয়ার সুযোগ পাবেন না। এবং এইখানে মুখ্য সচেতকই ঠিক করবেন যে কে কে 10 জন আজকে বক্তব্য দেবেন, ওটা আলোচনা ক্রমে এটারা করে থাকেন। ঠিক আছে, এটা হলো বিজেপির কথা বললাম। তাহলে আমি তৃণমূলের ফিগারটাতে কি দেখেছিলাম, তৃণমূলের ফিগারটাতে আমি যেটা দেখেছিলাম যে এখানে 20 জন বিধায়কের 40 মিনিট, প্রত্যেকে 2 মিনিট, তাহলে এরকম তো সম্ভব নয়। তাহলে 20 জনের মধ্যে তাহলে মুখ্য সচেতক, এখানে আমি উদাহরণ দেওয়ার জন্য জাস্ট বলছি, সংখ্যাটা এদিক ওদিকও হতে পারে। 20 জনের মধ্যে তিনি 8 জনের নাম তালিকা করে স্পিকারের কাছে জমা দেন, তাহলে 8 জনের 40 মিনিট, 5 মিনিট বক্তব্য দিতে পারেন না, তাহলে 20 জনের মধ্যে 8 জন, তাহলে 12 জন বক্তব্য দিতে পারেন না।
তাহলে বিজেপি দেখলাম 15 জন, তৃণমূলের হচ্ছে 12 জন বক্তব্য দিতে পারবেন না। ঠিক আছে, 12 জন বক্তব্য দিতে পারবেন না। ঠিক আছে, এখানে তাহলে 15 জন, এখানে 12 জন দিতে পারবেন না। কিন্তু কংগ্রেসের দুজনের ছিল 8 মিনিট, দুজনের ছিল কত, 8 মিনিট। তাহলে প্রত্যেকে কজন, 4 মিনিট, যেটা সম্ভব। সিপিআইএম এর একজনের 5 মিনিট, যেটাও সম্ভব। আইএসএফ এখানেও 5 মিনিট সম্ভব। এজিইউপি এখানে উপস্থিত বিধায়ক সবাই বক্তব্য দিতে পারেন। তাহলে যে সমস্ত যে ছোট ছোট আঞ্চলিক দলগুলো আছে, হ্যাঁ, কংগ্রেস থেকে আরম্ভ করে, এখানে আমি বলেছিলাম না যে সব বিধায়করাই বক্তব্য দিতে পারবেন। ঠিক আছে, এই জন্যই কি হচ্ছে, যখন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী যেহেতু আইএসএফ এর একমাত্র বিধায়ক, তাহলে তিনি উপস্থিত থাকলেই তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছেন। এই জন্য সাধারণ মানুষ ওনাকে টিভিতে প্রত্যেক দিনই দেখতে পাচ্ছেন, যে যেদিনই অধিবেশন চলছে সেদিনই কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী বক্তব্য দিচ্ছেন। কারণ ওনার তো আর প্রতিদ্বন্দ্বী কেউ নেই যে আমার সময় থেকে অন্য একজনকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে হবে। এই জন্যই আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এই ব্যাপারে কিন্তু নওশাদ সিদ্দিকী বেশি নাম্বার পাচ্ছেন, অর্থাৎ তিনি, এটা যদিও টিপ্পনী কেটে বলেছিলেন, এই জন্য উনি প্রত্যেকদিন বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন। এবং এই যে এইখানে তৃণমূলের কি হয়েছে, যে 12 জন বক্তব্য দিতে পারবেন না, ঠিক সেদিনও তাই হয়েছিল। আখরুজ্জামান মুখ্য সচেতক ছিলেন। ঠিক আছে, এবারে তিনি যখন দেখলেন যে আমাদের আজকে এত মিনিট সময় আছে, এই তো সেই তখন তিনি কুণাল ঘোষের নামটা বাদ দিয়ে করে স্পিকারের কাছে জমা দিয়েছিলেন। এবং কুণাল ঘোষ ওটা জানতে পেরেছিলেন যে আখরুজ্জামান যেহেতু মুখ্য সচেতক তৃণমূলের, ওই জন্য আহ, তিনি বিরোধিতা করেছিলেন। এবারে বিরোধিতা করার কারণ কি, যেহেতু তৃণমূলের দুটো ভাগ হয়েছে, নিজেদের মধ্যে ভাগ হয়েছে, কিন্তু এখনো বিধানসভায় কিন্তু তৃণমূল দল একটাই আছে, যেহেতু সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই জন্যই কিন্তু কুণাল ঘোষ আখরুজ্জামানের কাছে জবাবদিহি করছিলেন যে কেন আপনি আমার নাম বাদ দিয়েছেন, ঠিক আছে, আমাকে কেন বলতে সুযোগ দিচ্ছেন। ঠিক আছে, তার কারণ কিন্তু এটাই। ঠিক আছে, পরের ছবিটাতে আমরা দেখছি এই জন্যই কিন্তু কুণাল ঘোষ উনি আখরুজ্জামান কাছে গিয়েছিলেন, যে মুখ্য সচেতক, উনি মুখ্য সচেতকের গিয়ে কিন্তু বারবার বলছিলেন যে কেন আপনি আমাকে বলার সুযোগ দিলেন না। কারণ কে বক্তব্য রাখবে স্পিকারের কাছে লিস্টটা কিন্তু এই চিফ হুইপ বা মুখ্য সচেতকের কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, কে কতক্ষণ বক্তব্য দেবে। ঠিক আছে, এবং লিস্ট দেওয়ার পর সেই অনুপাতে স্পিকার নাম ঘোষণা করেন। তাহলে বললাম যে কারণে, যেহেতু মুখ্য সচেতক ছিলেন আখরুজ্জামান, এই জন্যই তিনি কুণাল বাবুর নামটা বাদ দিয়েছিলেন। তারা বাদ দেয়া, হয়তো আলাদা বিধায়কদেরকে সুযোগ দিয়েছিলেন, যদিও তাদের এটা ইন্টারনাল প্রবলেম, 65-15 যে বিধায়ক সংখ্যাটা বিভাজন হয়েছে। এই জন্যই তিনি স্পিকারকে না গিয়ে, বলতে না গিয়ে আখরুজ্জামানের কাছেই গিয়েছিলেন, যেহেতু তিনি মুখ্য সচেতক, যে আমার নামটা কেন বাদ দেওয়া হয়েছে। আর ঠিক একই রকম ভাবে যেহেতু আঞ্চলিক দল ক্ষুদ্র ক্ষুদ্র হওয়ার জন্য, তাহলে একমাত্র আইএসএফ বিধায়ক ইন্ডিয়ার সেকুলার ফ্রন্টে, এই জন্য তিনি তাহলে সব দিনেই বলার সুযোগ পান। এই জন্যই মুখ্যমন্ত্রী ভিডিওটাতে আমরা দেখেছিলাম, যখন উনি বলছেন না যে এমনিতেই তো সমস্যা হচ্ছে, কারণ এই লাইভ চলছে বলে। আগে কি চলতো, বিধানসভায় কি আলোচনা হচ্ছে না হচ্ছে এটা লাইভ টেলিকাস্ট হতো না। আর এখন কি হচ্ছে, এখন পুরো 11টা থেকে 4টা পুরো লাইভ টেলিকাস্ট হতে থাকে, সাধারণ মানুষ দেখতে পারে যে উনার এলাকার বিধায়ক কি প্রশ্ন করছেন না করছেন। এই জন্য কি হয়, আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা বুঝতে পারি যে আমাদের বিধানসভার বিধায়ক কেন বক্তব্য রাখছেন না। কারণ যেহেতু সময়টা সীমিত থাকে এবং মুখ্য সচেতকের উপর নির্ভর করে তারপরে স্পিকার বলার সুযোগ দেন। ঠিক আছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের এই আলোচনা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আরো বিশেষ যদি কিছু ব্যাপারে আপনারা জানতে চান মতামত, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।